খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি। একই পদক্ষেপ নেওয়া হয়েছে রাঙামাটি সদরে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে জানালো প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থী দিচ্ছে জবানবন্দি। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, বিবৃতি পুলিশ সদর দফতরের। সুনামগঞ্জে গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে প্রেরণ। অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড। বাইতুল মোকাররমে খতিব ইস্যুতে দুপক্ষের মারামারি, মসজিদের ভেতরে মুসল্লিদের বিশৃঙ্খলা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই ঘটনার জন্য পাহাড়ি ও স্থানীয় বাঙালিরা একে অপরকে দুষছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এই ঘটনার জেরে রাঙামাটিতেও উত্তেজনা ছড়ায়। সেখানেও দুপক্ষের সংঘাতে কয়েকজন আহত ও স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর শহরে ১৪৪ ধারা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার মোটরসাইকেল চুরির ঘটনায় মামুন নামের একজন গণপিটুনিতে নিহত হন। এই মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এই ঘটনার জন্য পাহাড়ি এবং স্থানীয় বাঙালিরা একে অপরকে দায়ী করছে। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। সদরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। ঘটে গোলাগুলির ঘটনাও। হতাহত হন বেশ কয়েকজন। নিহতরা হলেন জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা ও রুবেল চাকমা। আহত অন্তত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে ১২ জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে ৩ জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে দীঘিনালায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। খাগড়াছড়ি সদরের পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে। এই ঘটনার রেশ ধরে রাঙ্গামাটিতেও উত্তেজনা ছড়ায়। শুক্রবার বনরূপা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে শহরে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই কর্মসূচি হয়। সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা টিএসসিতে এসে জড়ো হয়। পরে তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা খাগড়াছড়িতে সংঘর্ষের জন্য স্থানীয় বাঙালিদের দায়ী করেন। এ সময় তারা আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর সহ নানা দাবি তুলে ধরেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়েও বিক্ষোভ করেন তারা। পাহাড় থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করা উচিত এবং যে পার্বত্য শান্তি চুক্তি আছে ওইটা বাস্তবায়ন করা উচিত। দোকানপাট এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াই উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দাবি অবশ্যই মানতে হবে। আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। সেনাবাহিনীর গুলিতে নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থীর 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাদের তোলা হবে আদালতে। সকাল 11টা নাগাদ তাদের আদালতের হাজতখানায় হাজির করা হয়। হত্যার পর শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই গণপিটুনির সাথে জড়িত 6 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। বুধবার চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে রাত 10টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। মধ্যরাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। দর্শক, ঢাকার সিএমএম আদালতে আইনজীবীদের ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিয়েছেন ঘটনার সাথে উনি উস্কানি দিয়েছেন এবং ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমরা বিজ্ঞ আদালতে বলেছি আমি একজন সরকারি কর্মকর্তা এবং আমার দায়িত্ব যেটি সেটি আমি পালন করেছি এবং আমার কোনো সুযোগ নাই ইন্ধন দেওয়ার এবং প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা করার, এবং সেই হিসাবে এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যেভাবে ঢালাওভাবে মামলা করা হচ্ছে, আসামি হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসনের যে ডিসিপ্লিন সেটা ভেঙে পড়বে এবং সাধারণ জনগণ আইনের যেই সেবা এবং সেটা থেকে মানুষ বঞ্চিত হবে। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশনে সেটা বলেছি। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই যে উনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, শুধু উনি ওনার দায়িত্ব পালন করেছেন, উনি এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না। শুধুমাত্র ওই গত সরকারের আমলে উনি কর্মকর্তা ছিলেন, সেই কারণেই আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং রিমান্ডে নেওয়ার মতন কোনো উপাদান আয়ুষ সাহেব বিজ্ঞ আদালতে সে উপস্থাপন করিতে পারে নাই। বিজ্ঞ আদালতে আমরা জামিনের ব্যাপারে বলেছি যে এই আসামির জামিন যদি দেওয়া হয় তাহলে সে। ঢাবির ফজলুল হক হলে পিটিএ হত্যার ঘটনায় আজও প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে ক্যাম্পাসে। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। বক্তারা বলেন, শিক্ষকদের সামনে একটি মানুষকে মেরে ফেলা মানা যায় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদের এই হিংস্রতা সারা বিশ্বে নষ্ট করল ক্যাম্পাসের সুনাম। দাবি অবিলম্বে করতে হবে ন্যায় বিচার, জড়িত প্রত্যেককে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রশাসনের অবহেলা পেলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি বিক্ষোভরত শিক্ষার্থীদের। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিশ্চিদ্র নিরাপত্তার দায়িত্ব আপনাদের। একটা মানুষকে যে 4 ঘন্টা ঠুকরিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলা হলো, আপনারা 4 ঘন্টা ওখানে আপনারা কি করেছেন? আপনাদের কোনো একটা স্টেটমেন্ট পাইনি? কোনো অপরাধী যাতে ভিডিও ফুটেজ বা সিসিটিভির ফুটেজ দেখা, ঠিক আছে, যাতে কোনো অপরাধী পার না পায়। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ছাত্রত্ব বাতিল চাই। তোফাজ্জল হত্যা মামলায় এখন পর্যন্ত 8 জন শনাক্ত, তার মধ্যে 6 জন গ্রেপ্তার। এ নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে হল প্রশাসন। এই রিপোর্ট বিস্তারিত পর্যালোচনা করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। এসব তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি আরও জানান, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে সিন্ডিকেট আলোচনা হয়েছে। বেশিরভাগ সদস্য লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে মতামত দিয়েছেন। কর্তৃপক্ষ চায় না শিক্ষার্থীদের জন্য খারাপ কোনো রাজনীতি থাকুক, তবে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ও চর্চা বলবৎ রাখতে ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদগুলো সচল ও কার্যকর করা হবে। ডাকসু সহ অন্য কার্যক্রম ত্বরান্বিত করতে সিনিয়র শিক্ষকদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে। 8 জনকে শনাক্ত করেছেন, 6 জনকে আমরা অলরেডি কাস্টডিতে দিয়েছি। আমি একটু আগেই শাহবাগ থানার সাথে কথা বলেছি, ওনারা 6 জনকে রিমান্ডের আবেদন জানিয়ে চালান দিয়ে দিয়েছেন। আমরা তো সেটা এখনো দেখে তারপরে প্রশাসনিক ব্যবস্থাটা খোলার পরে বোঝা যাবে। দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ, নতুবা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। তাতে জানানো হয়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা লক্ষ্য করা গেছে। মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে প্রচলিত আইন মেনে তাকে বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই বলেও জানানো হয়। জাতীয় জরুরি সেবা 999 অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল সচেতন নাগরিকের সহযোগিতা চেয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের আগে 2 খতিবের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা রুহুল আমিন ফিরে আসায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। নামাজের শুরুতে বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় অনুসারীদের নিয়ে আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন মসজিদে ঢোকেন। বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন। এতে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। ভেঙে ফেলা হয় মসজিদের দরজা জানালার কাঁচ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো। বায়তুল মোকাররমে রয়েছেন আমার সহকর্মী নূর নবী সরকার। নূর নবী, পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন, এবং কিভাবে ঘটলো এই ঘটনা সে ব্যাপারেও জানাবেন আমাদের। পরিস্থিতি এখন খুবই শান্ত। 1টার দিকে পরিবেশ শান্ত হয়ে গেছে। 2টা বাজে বা 1:30টার পরে থেকে জামাত শুরু হয়েছে এবং জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গন্ডগোল আসলে যেটা নিয়ে বেঁধেছিল, এখানে ইসলামিক ফাউন্ডেশন থেকে নতুন 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জুমার নামাজ পড়াবেন ইমাম, এরকম 4 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে আজকে আবু তিনি 5 আগস্টে সরকার প্রধানের পদ থেকে পলাতক হয়েছেন। তারপরে তিনি আজকে এখানে কিছু তার শিক্ষার্থী এবং যারা শুভানুধ্যায়ী আছে তাদের নিয়ে নামাজ পড়ানোর জন্য এসেছিলেন। তিনি নামাজ পড়ানোর চেষ্টা করেছিলেন। তখন এই রুহুল আমিন সাহেব এবং আবু সালেহ পাটোয়ারি, এই 2 ইমামের জটিলতার কারণে মুসল্লিরা খেপে যায়। রুহুল আমিন সাহেব যেহেতু আগে সরকার নিয়োজিত, তখন তাকে ধাওয়া দেয়। তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপরে আবু সালেহ পাটোয়ারি পরে খুতবা দিয়েছেন এবং নামাজ পড়িয়েছেন। এটাকে কেন্দ্র করে আসলে একটু বিশৃঙ্খল ঘটনা ঘটেছিল। জুতা রাখার যে প্লাস্টিকের ছোড়াছড়ি হচ্ছে, ভাঁসও দেখেছি এখানে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয় তাকে। পরে জামিন ও রিমান্ড আবেদন সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বর এজাহারভুক্ত আসামি এম এ মান্নান। যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাই, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি CW মূলে জেল হাজতে প্রেরণ করা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরের পর আদালতে তোলা হয় তাকে। পরে তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে নিউমার্কেট থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় মশিউর রহমানকে। তিনি দীর্ঘ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয় মশিউর রহমানকে। জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। এতে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সাময়িক বহিষ্কৃত 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। জড়িত সন্দেহে হাবিবুর নবী নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে।
এবং পুনর্বিজ্ঞান অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। সাম্প্রতিক বন্যায় দুর্গম এলাকায় ত্রাণ দিয়েছে বিএনপির সহযোগী সব সংগঠন, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে তিনি জানান, 25 আগস্ট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ত্রাণ সংগ্রহ শুরু হয়। এতে 20 কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ হয়েছে। হেলথ ক্যাম্পের পাশাপাশি কৃষকদের চাষাবাদের জন্য সহযোগিতা করা হচ্ছে না, জানান ডাক্তার জাহিদ। শিশুদের বই খাতা নষ্ট হওয়ায় শিক্ষা উপকরণ বিতরণ করবে বিএনপি। এ সময় তিনি আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং পঙ্গুদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে থাকে এবং সেই জন্যই আমাদের নেতা কর্মীরা ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে ছিলেন। দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে তাদেরকে যাদেরকে সম্ভব টিন এবং যাতে একটা করে ঘর দাঁড় করাতে পারে সেটার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সহায়তা করছি। সপ্তাহের 7 দিনই চলছে মেট্রো রেল। আজ থেকে শুধু শুক্রবারে চলবে বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত। এই মুহূর্তে উত্তর স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী শাকিল হাসান। সরাসরি যেতে চাই তার কাছে। শাকিল, ছুটির দিনে মেট্রো রেলের যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন এবং তারা কি বলছেন এর ব্যাপারে? ঈশ্বর, আজকে থেকে অর্থাৎ আজকে বিকেল 3টা থেকে কিন্তু মেট্রো রেল চালনা শুরু হয়েছে শুক্রবারেও। এর আগে সপ্তাহের এই দিনটি শুক্রবারে বন্ধ থাকতো, কিন্তু আজকেও বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত 9:40 পর্যন্ত মেট্রো রেল চলবে। এবং আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু এই শুক্রবার ছুটির দিনে হচ্ছে তারা মূল শহরের সঙ্গে যোগাযোগ অর্থাৎ ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ অথবা মধুশিলের সঙ্গে যোগাযোগের জন্য মেট্রো রেলটি খুবই দরকার ছিল এবং যাত্রীদের দাবির প্রেক্ষিতে সেটি কিন্তু ডিএমটিসিএল বাস্তবায়ন করেছে এবং ধীরে ধীরে এই সময়সীমাটাও বাড়ানো হবে। আজকে আমি কথা বলছিলাম ডিএমটিসিএলের এমডি যিনি মোহাম্মদ আব্দুর রৌফ, তিনি আমাকে জানিয়েছেন যে সেটি তার বিবেচনায় রাখবেন। পাশাপাশি আমরা কথা বলেছি আজকে থেকেই চালু হচ্ছে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটিও। সেই স্টেশনটি মেরামতে যদিও গতকাল বলেছিলেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যে 20 লক্ষ টাকা খরচ হয়েছে। আজকে আমি এমডি আব্দুর রৌফের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে সেটি একটি প্রাথমিক খরচ, এরপরও সেই খরচটি আসলে বাড়তে পারে, কারণ কাজীপাড়া স্টেশনটি যেভাবে মেরামত করা হয়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেশন থেকে বা মেট্রো রেলের গোডাউন থেকে মালামাল এনে সাময়িকভাবে সেই স্টেশনটি চালু করার ব্যবস্থা করা হয়েছে। তবে পরিপূর্ণভাবে চালু করতে হলেও সেখানে হয়তো আরও কিছু খরচ হতে পারে। আর মিরপুর 10 যেহেতু বেশি ক্ষতিগ্রস্ত, সেটি পূর্ণাঙ্গভাবে চালু করতে বেশ ভালো একটি অঙ্কের খরচ হবে, তবে সেই অঙ্কের পরিমাণ তিনি আসলে বলেননি। এছাড়া একটি প্রশ্ন করেছিলাম যে গতকাল যে কারণে হচ্ছে মেট্রো রেলটি বন্ধ ছিল, বিয়ারিংটা ভেঙে যাওয়ার কারণে, সেটি নিয়ে তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন যে আমরা বলেছি যে এর আগে বেশ কয়েকটি গণমাধ্যমে এইসব বিষয় নিয়ে আসলে প্রশ্ন উঠেছিল বা হচ্ছে অভিযোগ উঠেছিল। তিনি বলেছেন যে বুয়েট কর্তৃক বিয়ারিংগুলো টেস্ট করার পরেই যেগুলো খারাপ সেগুলো বাতিল করা হয়েছে, ভালো যেগুলো ছিল সেগুলো আসলে লাগানো হয়েছে। গতকাল যেটি ঘটেছে সেটি একান্ত একটি দুর্ঘটনা বলে তিনি মন্তব্য করেছেন। শাকিল, ধন্যবাদ আপনাকে। লালমাটিয়ার শান্তিবাড়িতে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে শারদ মেলা 2024। শুক্রবার দুপুরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তারা। আয়োজকরা জানান, শান্তিবাড়ির শারদ মেলায় অংশ নিচ্ছেন 15 জন নারী উদ্যোক্তা। মেলায় তাদের বৈচিত্র্যময় ও সৃষ্টিশীল সব পণ্যের পসরা সাজানো হয়েছে। মেলার সেরা স্টল বিজয়ী উদ্যোক্তা শান্তিবাড়ির মাদাম ওয়াকার ডিসপ্লে কর্নারে মাসব্যাপী পণ্য প্রদর্শন ও বেচাকেনার সুযোগ পাবেন। এছাড়া মেলায় আগত অতিথিদের ছবি তোলার জন্য থাকছেন একজন ফটোগ্রাফার। শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে শারদ মেলা। এই মেলার মাধ্যমেই কিন্তু আমরা যারা উদ্যোক্তারা আছি তারা সামনে এগিয়ে যাওয়ার একটা সাহস পাবো। একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আমাদের প্রোডাক্টগুলো আসলে প্রপার ওয়েতে হয়তো মানুষের কাছে যাচ্ছে না। শান্তিবাড়ি যেহেতু একটা অনেক বড় নারীদের একটা প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে উদ্যোক্তারা অনেকের কাছে পৌঁছাতে পারবেন, এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য।